তোর পা দুটো কি সুন্দর রে অরি। ব্যাস এই কথাটাই যথেষ্ট ছিল অরিনের শরীরে কাঁপন ধরিয়ে দিতে। রৌদ্রর কথায় আবারও অরিনের শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত নেমে যায়। হাত পায়ে যেন এক অসম্ভব কাঁপনের সৃষ্টি হয়েছে তার। দাঁড়াতে গিয়ে মনে হচ্ছে এক্ষুনি পা দুটো ভেঙে পড়বে, তার এতটা দুর্বল লাগছে নিজেকে। অরিনের এমন অস্বাভাবিক কাঁপাকাঁপি দেখে রৌদ্র কিছুটা ভ্রু কুঁচকায়। ভাবতে থাকে এর কারণ। পরক্ষণে তার মনে পড়ে সে ঘোরের বসে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সূত্র তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, অরিনকে স্বাভাবিক করতে বলল। পায়েরগুলো কেমন হয়েছে দেখ তো। অরিন পরপর মাথা ঝাঁকিয়ে আমতা আমতা করে নিচু স্বরে জবাব দিল, জি, সুন্দর। এদিকে পাগল ছেলেটা এক দৃষ্টিতে অরিনের মসৃণ পা দুটোর দিকে তাকিয়ে মনে মনে বলল, এবার থেকে তোর প্রতিটা হাঁটার শব্দে আমার ভালোবাসার অস্তিত্ব ফুটে উঠবে সানশাইন। তোর প্রতিটি কদম এবার চিৎকার দিয়ে বলবে, তুই শুধুমাত্র আমার। রৌদ্র মাথা ঝাঁকিয়ে বিল পে করে সেখান থেকে চলে আসে। আরেকটা রিক্সা ঠিক করে উঠে পড়ে দুজনে। রিক্সা চলতে শুরু করার কিছুক্ষণ পর রৌদ্র তার হাতে থাকা একটা শপিং ব্যাগ থেকে এক মুঠো কাঁচের চুড়ি বের করে তাকায় অরিনের দিকে। এদিকে অরিন পূর্ণ মনোযোগ দিয়ে রাতের শহর দেখায় ব্যস্ত। রৌদ্র কিছুক্ষণ অরিনের মুখের দিকে তাকিয়ে বলে, অরি, তোর হাতটা দে তো। অরিন চমকে পাশে তাকায়। দেখতে পায় রৌদ্রের হাতে তার ড্রেসের সাথে ম্যাচিং করা কাচের চুড়ি। অরিন কিছুক্ষণ অবাক চোখে একবার রৌদ্রের মুখের দিকে তো একবার রৌদ্রের হাতের দিকে দৃষ্টি ঘোরায়। আবারও তার ধ্যান ভাঙে রৌদ্রের কথায়। কিরে, কি বললাম, দে। রৌদ্র অরিনের অপেক্ষা না করে নিজেই ধরে নেয় অরিনের হাত। সাথে সাথে চমকে ওঠে রৌদ্র, মনে মনে বলে ফেলল, এত নরম হাত, এটা আমার সানশাইনই তো, নাকি কোনো তুলা? কিন্তু মুখভঙ্গি একদম স্বাভাবিক রেখে ছুরিগুলো যত্নের সহিত পরিয়ে দিতে দিতে থাকে অরিনের হাতে। রৌদ্র প্রতিটি ছুরি এমনভাবে পড়াচ্ছে যাতে তার সানশাইন বিন্দু মাত্র ব্যথা না পায়। এদিকে অরিনের ভেতরে যেন এক অনিয়ন্ত্রিত কম্পন বয়ে চলেছে। হাত পা কেমন অবশ হয়ে আসছে তার। বারংবার মনে হচ্ছে, এটা সত্যিই তার রোদ ভাই? এতটা কেয়ারিং সে? রোদ ভাই তাহলে কি সত্যিই তাকে ভালোবাসেন? ভাবতে ভাবতে অজান্তে তার ঠোঁটে মুচকি হাসির দেখা মেলে। রৌদ্র আর অরিন বাড়ির সামনে নেমে পড়ে। রিক্সা বিদায় করে তারা দুজনেই পাশাপাশি হাঁটা ধরে বাড়ির মেইন ডোরের দিকে। দুজনেই নিশ্চুপ, অথচ মনে হচ্ছে এই নিশ্চুপতায় অনেক কিছু বলে দিচ্ছে এই যুগলের মাঝে। বাড়ির ভেতর ঢোকার ঠিক আগ মুহূর্তে রৌদ্র হঠাৎ ডেকে ওঠে অরিনকে। অরি। অরিনও সহসা থমকে দাঁড়ায়। পেছনে ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রৌদ্রের দিকে। রৌদ্র একদম শান্ত অথচ নিরেট দৃষ্টিতে তাকিয়ে অরিনের পানে। কাল বিলম্ব না করে আবারও বলে ওঠে রৌদ্র, কেমন কাটলো দিনটা তোর? মন ভালো করার মতো হয়েছে কিছুটা? অরিন কিছু না বলে আবারও বাড়ির সদর দরজার দিকে ঘুরে দাঁড়ায়। রৌদ্র এখনো ঠাঁই দাঁড়িয়ে সেখানটায় চাতক পাখির ন্যায় অপেক্ষায় আছে অরিনের থেকে উত্তর শোনার। অরিন এক কদম সামনে এগিয়ে আবারও সেখানে থমকে দাঁড়ায়। পেছনে না ঘুরেই বলে দেয়, আই উইশ এমন দিন যেন আমার প্রতিদিন কাটে। বলে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না অরিন। চলে যায় বাড়ির ভেতরে। অথচ পেছনে যে কেউ একজন যুদ্ধ জয়ের ন্যায় বিজয়ী হাসছে নিঃশব্দে, সে খবর কি আর পেল অষ্টাদশী? না, পেল না তো। রাত 11টা। রৌদ্র নিজের রুমে বসে মেডিকেলের কিছু ফাইল ঘাটছে। আগামীকাল তার দুটো সার্জারি। অ্যাজ এ প্রফেশনাল ডক্টর তার দায়িত্ব বরাবরই বেশি। আগামীকাল যাদের সার্জারি তাদেরই ফাইলগুলো চেক করছে রৌদ্র। এমন সময় রৌদ্রের ঘরের দরজায় নক করার শব্দ আসে। রৌদ্র তার মনোযোগে ব্যাঘাত ঘটায়, ভ্রুকুটি করে তাকায় দরজার পানে। দেখতে পায় অনেক দাঁড়িয়ে। রৌদ্র কুচকানো ভ্রু শিথিল করে গম্ভীর কণ্ঠে বলে, এত রাতে কোনো বিশেষ দরকার? অনেক কিছু না বলে মাথা নাড়ে। ধীর গতিতে এগিয়ে আসে রৌদ্রের কাছে। রৌদ্রের দৃষ্টি এখনও তার হাতে থাকা ফাইলগুলোতে। বেশ কিছু সময় পার হবার পরও অনেককে নিজের সামনে এমন শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রৌদ্র আবারও গম্ভীর কণ্ঠে শুধায়, কি ব্যাপার, এখানে কি শুধু দাঁড়িয়ে থাকতে এসছিস? কিছু বলা থাকলে বল। রৌদ্রের কথা শেষ হবার সাথে সাথে অনেক শান্ত অথচ নিরেট কণ্ঠে প্রশ্ন করল, তুমি বুড়ুকে ভালোবাসো? কথাটা কর্ণধার অবধি পৌঁছানো মাত্রই থমকে যায় রৌদ্রের হাত দুটো। হাতের ফাইলগুলো ইতোমধ্যে অসাবধানতায় ফ্লোরে পড়ে গিয়েছে।
রুদ্রের হাত দুটো যেন বরফের ন্যায় জমে উঠেছে। গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না তার। অনেক রুদ্রের নিস্তব্ধতা দেখে হাঁটু গেড়ে বসে পড়ে তার সামনে। অনেক আবারও একই কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই বনুকে ভালোবাসো? রুদ্র এবার নিজেকে সামলায়, বসা ছেড়ে শটান হয়ে দাঁড়ায়। ট্রাউজারের দু পকেটে দুহাত গুজে ভাবলেশীন ভঙ্গিতে বলে, ভালোবাসে, প্রচণ্ড রকমের ভালোবাসে। এতটা ভালোবাসে যতটা ভালোবাসলে পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে ভালোবাসার প্রয়োজন অনুভব হবে না। রুদ্রের কণ্ঠ একেবারেই শান্ত স্বাভাবিক। চোখে নেই কোনো ভয়, নেই কোনো সংশয়। অনেক রুদ্রের কথায় তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ায়, অবাক কণ্ঠে বলে ওঠে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি তো নিজেও জানো এর পরিণতি ঠিক কতটা ভয়ানক। তারপরেও কেন নিজের মনের মাঝে এই অনুভূতির বর্ষণ ঘটাতে গেলে? তুমি কি ভুলে গেছো আজ থেকে 16 বছর আগে ঠিক কি ঘটে ছিল এই এহসান পরিবারে? ভুলে গেছো সেই কাল রাত্রির কথা? ভুলে গেছো সেদিনকার অজস্র ক্রন্দনরত মুখগুলো? কিভাবে ভুলে গেলে ভাইয়া, কিভাবে? অনেকের কথাই রুদ্র তার দিকে ফিরে চোখ থেকে চশমাটা খুলে কাউচের সামনে টেবিলের উপর রাখে। আবারও শটান হয়ে দুহাত বুকে ভাঁজ করে দাঁড়ায়। অতঃপর অনেকের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলতে থাকে, তোকে কে বললো আমি সেসব স্মৃতি বলে গেছে? সবটা আমার মনে আছে। রুদ্রের কথায় অনেক এবার ভ্রু কুঁচকায়। মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর রেখে জিজ্ঞেস করে, মনে যদি থেকেই থাকে তাহলে কেনই বা জ্বলন্ত আঙ্গারে পা বাড়াচ্ছ? তুমি তো বেশ ভালো করেই জানো তোমার এই অনুভূতি ঠিক কতটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। অনেক এ পর্যায়ে থামে, কিছু একটা ভেবে আবারও প্রশ্ন করে, কতদিন যাবৎ পছন্দ করো বনুকে? রুদ্র এবার ফিচেল হাসে। অনেকের চোখ থেকে চোখ সরিয়ে অন্যত্র তাকায়। তারপর কিছুক্ষণ কিছু একটা ভেবে বলে ওঠে। আয়। বলেই সেই রুম থেকে বের হয়ে হাঁটা ধরে ছাদের দিকে। অনেক প্রথমে বোঝে না তার কথা, কিন্তু তবুও প্রত্যুত্তরে টু শব্দ না করে চলে যায় ছাদে। অনেক ছাদে এসে দেখে রুদ্র রেলিংয়ের দাঁড় ঘেঁষে দাঁড়িয়ে আছে। অনেক নিঃশব্দে পাশ ঘেঁষে দাঁড়ায়। রুদ্র অনেকের উপস্থিতি টের পেয়ে দূর আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুই জানতে চেয়েছিলে না তোর বোনকে কতদিন যাবৎ ভালোবাসে? তাহলে শোন, যেদিন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, যেদিন থেকে বুঝতে শিখেছি নিজের অস্তিত্বকে, সেদিন থেকেই ভালোবাসি তোর বোনকে। সে আমার জীবনের প্রথম অনুভূতি, আমার মন অরণ্যে ফুটে ওঠা প্রথম প্রণয়ের ফুল, আমার হৃদয়ে তোলপাড় তোলা প্রথম মায়াবিনী, যার চোখের দিকে তাকালে আমি রৌদ্র নিজেকে হারিয়ে ফেলি। সে হৃদয়ে হরণই তোর বোনটা। রুদ্র এবার থামে, চোখ তার এখনো দূর আকাশে। এই পর্যায়ে মনে হচ্ছে গলাটা কেমন ধরে আসছে তার, বুকটায় কেমন অসহ্য যন্ত্রণা হচ্ছে এখন। রুদ্র হাত রাখে তার হৃদয়টার উপর। ধরে আসা কণ্ঠ ফুঁড়ে আবারও বের হয়ে আসে কিছু অপ্রকাশিত অনুরক্তি। অনেক রে, আমি তো ইচ্ছে করে তোর বোনটাকে ভালোবাসতে চাইনি রে, কিন্তু আমার এই অবচেতন হৃদয়টা ওর জন্য কেবল উত্ত্যক্ত করতো আমায়। এমন না যে আমি ওকে ভুলবার চেষ্টা করিনি, বিশ্বাস কর, বহুবার চেষ্টা করেছে ওকে ভুলে যেতে, কিন্তু যতবারই এমনটা চেষ্টা করেছে ঠিক ততবারই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বুকে এক অমীমাংসিত প্রলয় ওঠে। আমি নিজেকে অনেক সংযত করতে চেয়েছি পরিবারের কথা ভেবে, কিন্তু ফলাফল প্রতিবারই শূন্য। অরিনকে হারিয়ে ভুলে যাওয়ার কথা ভাবতে দূর, স্বপ্ন আনতে পারি না আমি। আচ্ছা, আমি কি করব বল না? আমি তোকে ছাড়া বাঁচব না, মরে যাব আমি, একেবারেই মরে যাব। অনেক এতক্ষণ যাবৎ নিস্তব্ধ হয়ে শুনছিল রুদ্রের কথাগুলো। হঠাৎ রুদ্রের শেষের কথাগুলো শুনে তার কাঁধে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে ওঠে, না ভাইয়া, এইভাবে বলো না, কিচ্ছু হবে না তোমার। রুদ্র এবার চোখ বন্ধ করে নেয়, চেষ্টা করে নিজেকে স্বাভাবিক করতে। অনেক আবারও আগের ন্যায় বলে, ভাইয়া, আমি প্রথমে যখন বুঝতে পেরেছিলাম তুমি অরিনকে পছন্দ করো, বিশ্বাস করো আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তার উপর বনুর প্রতি তোমার অবসেশন ঠিক কতটা প্রখর তাও আমি দেখেছি। এখন তোমার কথা শুনে আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি আমার বনুকে ঠিক কতটা ভালোবাসো। কিন্তু ভাইয়া, তুমি না হয় ওকে ভালোবাসো, কিন্তু ও তো তোমায় ভালোবাসে না। অনেকের কথায় রুদ্র এবার ঠোঁট কামড়ে হাসে, বিরাট আত্মবিশ্বাসের সাথে বলে, যদি বলি তোর বোনও আমায় ভালোবাসে তখন? অনেক এবার চমকে ওঠে, চোখ বড় বড় করে বলে, মানে তুমি এতটা শিওর কি করে? রুদ্র এবার পেছন ঘুরে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে ভাবলেশীন ভঙ্গিতে বলতে থাকে,
আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে তাহলে আমি বলবো তোর বোনও আমায় ভালোবাসে। তবু তোর বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারিস। অনেক অবিশ্বাস্য কণ্ঠে বলল, ইম্পসিবল। ও তোমায় ভালোবাসবে মানে? আমি তো কখনো এমনটা খেয়াল করিনি ওর মাঝে। রৌদ্র আবারও ভাবলেশীন কণ্ঠে বলল। সেটা তো দুর্ভাগ্য, তুই খেয়াল করিস না। অনেক এবার চিন্তায় পড়েছে, ঘাড়ে হাত দিয়ে ম্যাসাজ করতে করতে বলল, ভাইয়া, যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাহলে এহসান পরিবারে আবারও যে একটা ঝড় আসতে চলেছে তা আমি কনফার্ম। রৌদ্র এবার থমকায়, অনেকের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, তোর কি মনে হচ্ছে আমি তোর বোনকে ভালো রাখতে পারবো না, বা তাকে যে কোনো সমস্যা থেকে আগলে রাখতে পারবো না? এরূপ কথায় অনেকের ঘাড়ে থাকা হাতটা থেমে যায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, না মানে আমি এমনটা ভাবিনি ভাইয়া। আসলে আমি ভাবছি তুমি কিভাবে সবাইকে ম্যানেজ করবে। আদৌ কি আমাদের পরিবারে এটা সম্ভব? রৌদ্র ফিচেল হাসে, ঘাড় এদিক ওদিক বাঁকিয়ে বলে ওঠে, ওইসব সময় আসলে দেখা যাবে। আপাতত এই বিষয়টা শুধু নিজে অবধি রাখবে। গট ইট? অনেকও মাথা নাড়িয়ে সম্মতি জানায়, কিন্তু তার মনে এখনো কিছু একটা সন্দেহ থেকেই যায়। তাই সে রৌদ্রকে সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, ভাইয়া, তোমার কথা মতো অরিনও যদি তোমায় ভালোবেসে থাকে তাহলে বিশ্বাস করো আমি অনেক খুশি হব। কেননা এখন আর আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমি তোমার ভালোবাসাকে শত প্রতিকূলেও আগলে রাখবে এবং পরিবারের বিরুদ্ধেও যাবে না। কিন্তু যদি অরিন তোমায় ভালোবেসে না থাকে তাহলে আমি কিন্তু আমার বোনকে কোনো প্রকার জোর করতে দিব না, বলে দিলাম। রৌদ্র ভ্রু কুটি করে তাকায়, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, তুই কি আমার থ্রেট দিচ্ছিস? অনেক চিপ কাটে, তড়িঘড়ি করে নিজেকে শুধরে নেবার ন্যায় বলে ওঠে, আরে না, ছি, কি বলছো এসব? আমি তো ওই অরিনের মতামতের বিষয়ে বলছিলাম আর কি। এ পর্যায়ে রৌদ্র বাঁকা হাসল, এক অবাধ আত্মবিশ্বাসের সহিত বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সমুদ্র সাহেব। অনেক হঠাৎই হো হো করে হেসে ওঠে, ধুম করে জড়িয়ে ধরে রৌদ্রকে। রৌদ্রের কানে কানে ফিসফিস করে বলে ওঠে, বাহ, তোমার মুখে এই দাগটা তো বেশ লাগলো। রৌদ্র মুচকি হাসে, অনেকের পিঠে হালকা চাপড় দিয়ে বলল, হয়েছে, এবার থাম। অনেকও আস্তে ধীরে ছেড়ে দেয় রৌদ্রকে। প্রায় মিনিট 5 পর তারা চলে আসে ছাদ থেকে, তারপর চলে যায় যার যার রুমে। রৌদ্র নিজের রুমে এসে কাউচে গা এলিয়ে বসে, ফ্লোরে পড়ে থাকা ফাইলগুলো এক এক করে গুছিয়ে হাতে নেয়। ফাইলের একাংশে চোখ বুলাতেই হঠাৎ অরিনের স্নিগ্ধ মুখশ্রীটি তার কল্পনার মানসপটে ভেসে ওঠে। রৌদ্র ছোট একটা নিঃশ্বাস ফেলে ফাইলগুলো সরিয়ে দেয়, তার যে আর ভালো লাগছে না কাজ করতে। রৌদ্র কাউচ থেকে উঠে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। মিনিট খানেক পর পাশ হাতিয়ে মোবাইলটা খুঁজে হাতে নেয় সে। ফোনের লক খুলতে গিয়েও এক মুচকি হাসির দেখা মিলে তার চেহারায়। ফোনের লকটাও যে অরিনের নামে দেয়া, যদিও নাম্বারের সাহায্যে দেয়া, যা সহজে কেউ ধরতে পারবে না। রৌদ্র ফোন ওপেন করেই চলে যায় গোপন একটা ফোল্ডারে, সেখানেও বরাবরের মতো পাসওয়ার্ড লক দেওয়া। রৌদ্র দক্ষতার সাথে সেটাকে আনলক করতেই তার সামনে ভেসে ওঠে এক মায়াবিনীর অসংখ্য হাস্যোজ্জ্বল ছবি। রৌদ্র মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিগুলোর দিকে। হাত বাড়িয়ে আজকের তোলা একটা ছবি ওপেন করে সে, যেখানে দেখা যায় অরিনের মাথায় দেয়া সেই গোলাপ ফুলের ক্রাউনটি। গাল ফুলিয়ে বুকে দুহাত গুজে বাঁ দিকে তাকিয়ে আছে। রৌদ্র ছবিটা অরিনের অলক্ষ্যে তুলেছে। অরিনের এমন অসংখ্য ছবি সে যখন তখন গোপনে নিজের ক্যামেরা বন্দি করেছে। কোনো কোনো ছবিতে অষ্টাদশী গাল ফুলিয়ে, তো কোনোটাই আবার খিলখিল হাসিতে। রোজ রাতে এই ছবিগুলোর সাথে মনের হাজারো অব্যক্ত অনুরক্তি প্রকাশ না করলে রৌদ্রের চোখে যেন ঘুম আসা দেয়। আজকেও যে তার ব্যতিক্রম নয়। রৌদ্র অরিনের ছবির দিকে মোহগ্রস্ত নয়নে তাকিয়ে থেকে বলতে থাকে, কি আছে তোর মাঝে সানশাইন? তোকে কাছে পেতে এতটা ব্যাকুল লাগে কেন নিজেকে? কি করে সামলা নিজেকে বলতো? তুই সামনে আসলে ইচ্ছে করে তোকে নিজের খুব কাছে নিয়ে আসতে, খুব কাছে, এতটা কাছে যতটা কাছে আসলে তোর নিঃশ্বাসের প্রতিটি শব্দ আমার কর্ণগোচর হবে। রৌদ্র কিছুটা থামে, চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে। বিছানায় চিত হয়ে শুয়ে আবারও ফোনটা মুখের সামনে ধরে। এবার অরিনের ছবিটাকে দেখতে দেখতে তার উপর একটা দুটো পরপর কয়েকটা চুমু খায় সে। প্রায় কিছুক্ষণ পর থেমে গিয়ে ফোনটাকে বুকের উপর চেপে ধরে রৌদ্র। হাত দুটোকে মাথার নিচে রেখে আয়েশ করে শুয়ে চোখ বন্ধ করেও মুখে স্মিত হাসি টেনে বলে, সানশাইন রে, দেখ
তুই কাছে না থাকে আপাতত আমার কি হাল হয়েছে। রোজ তোর বদলে নিয়ম করে তোর ছবিগুলোকে চুমু খাই আমি। কবে যে আস্তে সানশাইনটাকে পাবো কথা দিচ্ছি। যেদিন তোকে পাবো সেদিন থেকে একটা মুহূর্ত তোকে চুমু ছাড়া রাখবো না। নিজের এমন উদ্ভট কথায় নিজেই এক মনে হেসে যাচ্ছে রুদ্র। আবার পরক্ষণেই ভাবছে, আচ্ছা, সানশাইন যদি এসব কথা শুনতো বা কখনো যদি জানতে পারতো ওকে নিয়ে আমি ঠিক কেমন চিন্তা ভাবনা করি, তাহলে ওর মুখভঙ্গি কেমন হতো? নিশ্চয়ই লজ্জায় মূর্ছা যেত। ইস, তার যে এখন বড্ড ইচ্ছে করছে সে লজ্জায় মূর্ছা যাওয়া চেহারাটি সচক্ষে অবলোকন করতে। রুদ্র এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ গলায় সুর টানে। এক মনে চোখ বন্ধ করে অরিনের মায়াবী মুখ আদরটি চিন্তা করে গাইতে শুরু করে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। গান গাওয়া শেষ করে রুদ্র একটা কুশনকে বুকে জড়িয়ে ধরে, বিড়বিড় করে বলতে থাকে, ভালোবাসি সানশাইন, খুব ভালোবাসি তোকে। অতঃপর এসব বলতে বলতেই পাড়ি জামায় ঘুমিয়ে যাচ্ছে। পরদিন ভোরে অরিন নামাজ পড়ে বাগানে এসেছে হাঁটতে। গতকাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে বিধায় আজ এত সকালে উঠতে পেরেছে। অরিন কিছুক্ষণ হেঁটে বাগানের কাঠগোলাপ গাছটার সামনে এসে দাঁড়ায়। কেন যেন তার খুব ইচ্ছে করছে এই ফুল কানে গুঁজতে, তাই যেই ভাবা সেই কাজ। সেখান থেকে দুটো ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজে নেয় সে। হুট করে তার মনে আফসোস জন্মে, ইস, কেন মোবাইলটা সাথে আনলো না? মোবাইলটা কাছে থাকলেও তো একটা সেলফি তুলতে পারতো, দেখতে পারতো নিজেকে এই মুহূর্তে কেমন লাগছে। অরিনের এসব চিন্তা ভাবনার মাঝে সেখানে উপস্থিত হয় রাফিয়া বেগম। মেয়েকে দেখে মিষ্টি হেসে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আমার পরীটা এত সকালে এখানে যে? অরিন তার মায়ের কণ্ঠ পেয়ে হকচকিয়ে যায়। ভাবনার সুতো ছিঁড়ে বেরিয়ে আসে বর্তমানে। পেছনে ফিরে দেখতে পায় মা আর বড় মাকে। রাফিয়া বেগম অরিনের এমন হকচকিয়ে যাওয়াতে ভ্রু কুচকায়। তিনি কিছু বলবেন তার আগেই অরিন বলে ওঠে, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং বড় মা। আসলে গতকাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তাই আজ সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে। জুবাইদা বেগম অরিনের কথায় মৃদু হাসলেন। এগিয়ে এসে অরিনের থুতনিতে ধরে মুখটা উঁচিয়ে বললেন, বাহ, আমার অরিসোনাকে তো বেশ মিষ্টি লাগছে দেখতে। তা ছবি তুলেছিস? অরিন তার বড় মার কথায় মুখ নামিয়ে নেয়, গাল ফুলিয়ে বলে, আর বলো না বড় মা, নিচে এসেছি কিন্তু ফোনটা আনিনি, তাই তো একটা ছবিও তুলতে পারলাম না। জুবাইদা বেগম অরিনের কথায় আবারও হাসলেন। অরিনকে এক হাতে বুকে জড়িয়ে ধরে বললেন, আহারে, থাক মা, মন খারাপ করিস না। তুই ওপরে গিয়ে না হয় ছবি তুলে নিস, কেমন? অরিনও তার বড় মার কথায় সম্মতিসূচক মাথা ঝাঁকায়। অন্যদিকে রাফিয়া বেগম হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ রে অরি, তুই পায়েল কিনেছিস? অরিন তার মায়ের কথায় ভরকে যায়। ভরকে যাওয়া কণ্ঠে বলে, মানে? রাফিয়া বেগম অরিনের কাছে আসেন। স্বাভাবিক গলায় বলতে লাগলেন, আসলে তোর আব্বু কদিন যাবৎ বলছিলেন তোকে নাকি পায়েল বানিয়ে দিবেন, কিন্তু কাজের চাপে যেতে পারছিলেন না। তাই তো তোর আব্বু রোদকে বলে দিয়েছিল তোকে নিয়ে গিয়ে তোর পছন্দ মতো একজোড়া পায়েল বানিয়ে আনতে। এখন বল, তুই এনেছিস পায়েল? অরিন তার মায়ের কথায় যার পরনায় অবাক হয়। অবাক কণ্ঠে প্রশ্ন করে, আব্বু বলেছিল পায়েল আনতে? রাফিয়া বেগম ভ্রু কুঞ্চন করে বললেন, হ্যাঁ, কেন, তুই আনিসনি? অরিন তড়ি ঘুরি করে মাথা ঝাঁকায়। পায়ের উপর থেকে সালোয়ারটা কিছুটা উঁচিয়ে ধরে, অতঃপর স্বাভাবিকভাবে বলে, হ্যাঁ এনেছি তো, এই দেখো। রাফিয়া বেগম মেয়ের পায়ের দিকে তাকালেন। ফর্সা পায়ে পায়েলগুলো বেশ মানিয়েছে। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ বললেন তিনি। অপরদিকে জুবাইদা বেগম অরিনের পায়ের দিকে তাকিয়ে বেশ উৎফুল্লতার সহিত বললেন, মাশাআল্লাহ অরি, তোর পছন্দ তো দারুণ, খুব সুন্দর হয়েছে পায়েলগুলো, বেশ মানিয়েছে তোকে। অরিন তার বড় মার কথায় মৃদু হাসল। মনে মনে বলল, ভালো তো হবেই বড় মা, তোমার ছেলের পছন্দ বলে কথা, তার পছন্দ কি আর খারাপ হতে পারে? জুবাইদা বেগম আর রাফিয়া বেগম আরও কিছু টুকটাক কথা বলে চলে আসে সেখান থেকে। তাদের আবার
সকালের আয়োজন সারতে হবে। ইতোমধ্যে বাড়ির কর্তারা চলে এসেছে মর্নিং ওয়াক সেরে। অরিনও আর বাগানে না থেকে চলে আসে বাড়ির ভিতরে। ড্রয়িং রুমে বাবা চাচাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমের উদ্দেশ্যে চলে যায়। অরিন নিজের রুমের দিকে যাবে, এরই মাঝে রৌদ্র নিজের রুম থেকে বের হয়। দুজনেরই এক মুহূর্তের জন্য চোখাচোখি হয়। সহসা অরিন চোখ নামিয়ে নেয়, মাথা নিচু করে ঠাঁই দাঁড়িয়ে রয় রৌদ্রের সামনে। এ কি, তার পা দুটো মনে হচ্ছে কেমন বরফের মতো জমে গিয়েছে। মনে হচ্ছে এখান থেকে নড়বার এতটুকু শক্তিও তার মাঝে নেই। অরিন হাঁসফাঁস করতে করতে সেখান থেকে সরে আসবার জন্য উদ্যত হতেই পেছন থেকে এক ভারী কি কণ্ঠস্বর কানে আসে তার। কানের পিঠে কি দিয়েছে সেগুলো? আবারও থমকে দাঁড়ায় অরিনের পদযুগল। মাথা নিচু রেখে জবাব দেয়, ইয়ে মানে ফুল। রৌদ্র নিঃশব্দে মুচকি হাসল। পরক্ষণেই তা মিলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, ফুল। তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো তুই গাছ থেকে ছিলি কেন? অরিন এবার আমতা আমতা করে। এখন কি জবাব দেবে সে? সে কি বলবে যে আমার খুব ইচ্ছে করছিল এগুলো কানের পিঠে গুঁজতে, তাই ছিঁড়েছি? না, রোদ ভাইয়ের মুখের উপর এসব কিভাবে বলবে সে? এও কি তার দ্বারা সম্ভব? অরিন কোনো রকমে সাফাই দেওয়া নেই বলে ওঠে, আসলে রোদ ভাই, এমনি ছিঁড়ে ফেলেছি, ভুল হয়ে গেছে, আর কোনো দিন ছিঁড়ব না। হ্যাঁ, আপনি বললে এক্ষুনি খুলে ফেলছি। বলে ফুলগুলোকে খুলে ফেলতে উদ্যত হতেই রৌদ্র তার হাতটা খপ করে ধরে ফেলে। রৌদ্রের এহেন কাণ্ডে অরিন ফ্যালফ্যাল করে তার দিকে তাকায়। রৌদ্র মনে মনে বেশ মজা নেয় অরিনকে দেখে, অথচ বাহির থেকে একদম স্বাভাবিক সে। অতপর ভ্রু ক্ষেপহীনভাবে অরিনের গালের উপর পড়ে থাকা চুলগুলো হাতের আঙুলের সাহায্যে কানের পিঠে গুজে দেয়। অরিন যেন রৌদ্রের আঙুলের স্পর্শ পাওয়া মাত্রই মৃদু কেঁপে ওঠে। অরিন তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলে। রৌদ্র অরিনের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে বলে, সুন্দর লাগছে, এইভাবেই না হয় থাকুক। কথাটা বলে অরিনকে ছেড়ে দিয়ে কটকট পায়ে অরিনকে পাশ কাটিয়ে হেঁটে চলে যায় রৌদ্র। এদিকে অরিন এখনও হতবিহ্বল হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে জায়গাটিতে। তার হাত পা এখনও কাঁপছে, এক মৃদু ঝঙ্কার বয়ে যাচ্ছে সারা শরীরে। অষ্টাদশীর অবচেতন মনে এখনও বারংবার বেজেই চলেছে। রোদ ভাই সত্যি আমার প্রশংসা করেছে? আমি কি সবটা ঠিক শুনলাম? অরিন নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ এখন কি আর তা সম্ভব? অনেক কেবলই নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে বাড়ির বাহিরে পা বাড়িয়েছে, অমনি পেছন থেকে তাশরিক সাহেব তাকে ডাক দেয়। অনেকও থেমে গিয়ে পেছন ফিরে মুখে একটা মিষ্টি হাসি টেনে বলে, কি হয়েছে চাচু, কিছু বলবে? তাশরিক সাহেব অনেকের নিকটে এসে দাঁড়ায়। সে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলে, অনেক, আমার গাড়িতে একটা প্রবলেম হয়েছে, তুমি কি আমাকে ভার্সিটিতে একটু ড্রপ করে দিতে পারবে? এখন রিক্সার জন্য ওয়েট করলে বেশ লেট হয়ে যাবে, কেননা আজকে আবার ক্লাসে এক্সাম নিব তাই। অনেক তাকে কথার মাঝে থামিয়ে দেয়। অত্যন্ত বিনম্রতার সহিত বলে, আরে এখানে বলার কি আছে, চলো উঠে পড়ো, ড্রপ করে দিচ্ছি। তাশরিক সাহেবও অনেকের কথায় মৃদু হাসলেন। হাতের ব্যাগটা নিয়ে উঠে বসেন গাড়িতে। অনেকও আর লেট না করে গাড়ি স্টার্ট দেয়। প্রায় 30 মিনিট পর অনেক তাশরিক সাহেবের কলেজের সামনে গাড়ি থামায়। তাশরিক সাহেবও অনেকের কাছ থেকে বিদায় নিয়ে কিছুটা ব্যস্ত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে চলে যায় ভার্সিটির ভেতরে। অনেক তার চাচুর চলে যাওয়ার পর গাড়ি ঘোরাতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ে পাশের সিটে। তাশরিক সাহেব তার ব্যাগ গাড়িতেই ফেলে গিয়েছেন। অনেক ভাবে হয়তো ব্যস্ত থাকার দরুন ভুল করে ব্যাগটা এখানেই ফেলে গিয়েছে। অনেকও আর দেরি না করে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে গাড়ি থেকে। অনেক ভার্সিটির ভেতরে ঢুকে সোজা ক্যাম্পাসের দিকে হাঁটে। উদ্দেশ্য তাশরিক সাহেবের টিচার্স রুম। এর আগে বেশ কয়েকবার এখানে এসেছে অনেক, তাই তো চিনতে খুব একটা অসুবিধা হয় না তার। ক্যাম্পাসের 3য় তলার একেবারে কর্নার সাইডের রুমটায় টিচার্স রুম। অনেক লিফটের সামনে দাঁড়িয়ে দেখে আপাতত সেখানে শিক্ষার্থীদের প্রচুর ভিড়, তাই সে লিফটের আশায় না থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। একতলা বেয়ে দোতলায় যেই না উঠতে যাবে অমনি কেউ একজন হুড়মুড়িয়ে তার পায়ের উপর পড়ে। অনেক তৎক্ষণাৎ নিজের ব্যালেন্স হারিয়ে এক সিঁড়ি নিচে নেমে গিয়ে এক হাত দিয়ে সিঁড়ির হাতল চেপে ধরে অন্য হাত দিয়ে আগন্তুককে আগলে ধরে। ইতোমধ্যে তার হাত থেকে ব্যাগটাও নিচে পড়ে যায়। প্রায় মিনিট খানেকের মধ্যে আগন্তুক সাথে সাথে ছিটকে দূরে সরে দাঁড়ায়। অনেকও সোজা হয়ে দাঁড়ায়। পড়ে যাওয়া ব্যাগটা
উঠিয়ে হাত দিয়ে ঝাড় দিতে দিতে চোখ উঠিয়ে সামনে তাকায়। মুহূর্তেই অনেকের চোখ আটকে যায় সামনে দাঁড়ানো অপূর্ব সুন্দরীর দিকে। হলুদ ফর্সা মুখের আদল, ভীত সন্ত্রস্ত চাহনি, একটু পরপর যে কিনা নিজের উপরের ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চেপে ধরেছে। টকটকে লাল ঠোঁট ছোড়া যেন তাকে বড্ড ঘায়েল করেছে। গরমে ঘেমে যাওয়া কপালে জমেছে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা, সেই সঙ্গে লেপ্টে আছে অসংখ্য ছোট ছোট চুল। রমণীকে দেখে এই মুহূর্তে যেন অনেকের চোখ ফেরানো দেয়। হঠাৎ তার ঘোর ভাঙে কোনো এক মিষ্টি সুমধুর কণ্ঠস্বরে। এই যে, আপনি কি কোথাও ব্যথা পেয়েছেন? মেয়েটার কথায় অনেকের হুঁশ ফিরে এতক্ষণে। আহ, কি ছিল এই ডাকটাই! ওর কান দুটো যেন আবারও শুনতে মরিয়া হয়ে উঠেছে এই মেয়েটার কণ্ঠস্বর। অনেক কোনো রকমে বলল। হুম। মেয়েটা অনেকের কথায় আবারও ঠোঁটে ঠোঁট চেপে ধরে, হাতে হাত কচলাতে কচলাতে বলে, আপনি কি ব্যথা পেয়েছেন? অনেক আবেশে চোখ বন্ধ করে নেয়। আহা, কি সুন্দর, কি মিষ্টি কণ্ঠ! এত ভালো লাগছে কেন ও ডাকটা! অনেক নিজেকে ধাতস্থ করে। মেয়েটার আরও কিছু কথা শুনতে ইচ্ছে করছে তার, তাই সে মনে মনে দুষ্টু হেসে গলা হালকা খাঁকারি দিয়ে বলল, হ্যাঁ, পেয়েছি তো ব্যথা। মেয়েটা অনেকের এহেন কথায় খানিকটা চিন্তিত হয়ে যায়। মৃদু কণ্ঠে বিচলিত হয়ে বলতে থাকে, কোথায় লেগেছে আপনার? খুব ব্যথা পেয়েছেন? আমি সত্যি দুঃখিত। আমি আপনাকে মোটেও ইচ্ছে করে ব্যথা দিইনি। আসলে তখন বলতে গিয়েই থেমে যায় মেয়েটা। কোনো এক অজানা বিষয়ে হাঁসফাঁস করতে থাকে ও। সবটা অবশ্য অনেকের চক্ষু এড়ায়নি। অনেক বেশ বুঝতে পেরেছে মেয়েটার কিছু একটা হয়েছে। অনেক এবার নিজে থেকেই জিজ্ঞেস করে, আচ্ছা, তখন এভাবে ছুটছিলে কেন? আমি যদি না থাকতাম তাহলে তো ইতিমধ্যেই তোমার অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমি কি জানতে পারি এমন করার কারণটা? মেয়েটা যেন এবার আরও নিজেকে গুটিয়ে নেয়। আমতা আমতা করে বলতে থাকে, না, আসলে তেমন কিছু না। আমি একটু তাড়াহুড়ায় ছিলাম তো, তাই আর কি। অনেক মেয়েটার কথায় ভ্রুকুটি করে তাকায় তার দিকে। অনেকের কেমন যেন বিশ্বাস হচ্ছে না মেয়েটার কথা, কেননা মেয়েটার মুখভঙ্গি একরকম কথা বলছে, অথচ সে মুখে অন্যটা বলছে। অনেক ভ্রুকুটি করেই জিজ্ঞেস করে। আর ইউ শিওর? মেয়েটা পরপর মাথা ঝাঁকায়। তড়িঘড়ি করে অনেককে সরি বলে তাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় সে। অনেক এখনও মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে মেয়েটি এমন বিহেভ করছিল কেন? অনেকের এমন ভাবনার মাঝে হঠাৎই তার মনে এক অদ্ভুত প্রশ্ন জাগল। আচ্ছা, আমি মেয়েটাকে নিয়ে এতটা কৌতূহলী হচ্ছি কেন? হঠাৎ কি হলো আমার? নিজের এমন ভাবনায় নিজেই অবাক হয় অনেক। অতঃপর আর কিছু না ভেবে চলে যায় তাশরিক সাহেবের কাছে। আহিয়া আর মাহিয়া কলেজ ক্যাম্পাসের করিডোরে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। আজকে তাদের ক্লাস নেই, স্যার লিভে আছেন, তাই তো দুবোন এটা সেটা বলে সময় কাটাচ্ছে। কথার মাঝে হুট করে আহিয়া বলে ওঠে, মাহি, চল একটু সামনে শপিং মলটাই যাই। ওইটা তো রিসেন্টলি ওপেন করেছে। আজকে যেহেতু বন্ধ আছে, চল না সেখান থেকে একটু ঘুরে আসি। আহিয়ার কথায় মাহিয়া নিজের চশমা খুলে হাতে নেয়। অনীহা কণ্ঠে বলে ওঠে, না রে আহি, আমার মোটেও ইচ্ছা করছে না যেতে। এক কাজ কর না, তুই টেনিকে নিয়ে ঘুরে আয় সে জায়গায়। আমি না হয় ততক্ষণ লাইব্রেরি থেকে একটা বই পড়ি। মাহিয়ার কথায় চোখ মুখ কুচকায় আহিয়া। মুখভঙ্গিতে একরাশ বিরক্ততা এনে বলে, ওরে বিদ্যাসাগরের বড় ছেলের ঘরের মেঝো মেয়ের ঘরের ছোট ছেলের কনিষ্ঠ হবু বউ, রাখ তোর পড়া। খালি সারাদিন এই পড়া পড়া ছাড়াও অনেক কিছু আছে লাইফে, ওকে চল আমার সাথে। বলে হাত ধরে টানতে থাকে আহিয়া। কিন্তু মাহিয়া বরাবরই নাকচ করছে আহিয়ার কথা, তাই শেষমেশ বিরক্ত হয়ে আহিয়া বলে ওঠে, ওকে ফাইন, তোর যা ইচ্ছা কর, আমি যাচ্ছি, বাই। মাহিয়াও তাকে বাই বলে চলে যায় লাইব্রেরিতে। মাহিয়াদের কলেজ থেকে মাত্র মিনিট দুয়েকের দূরত্বে অবস্থান লাইব্রেরিটির। মাহিয়া লাইব্রেরিতে ঢুকে নিজের নাম এন্ট্রি করে চুপচাপ চলে যায় নিজের পছন্দের বইয়ের কর্নারে। মাহিয়া কয়েকটা উপন্যাসের বই হাতিয়ে নিজের কাঙ্ক্ষিত বইটি খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও সে কোথাও বইটি পায় না। তাই মাহিয়া অন্য একটা বই বের করে লম্বা গোল টেবিলের এক কর্নারে বসে পড়ে। মাহিয়া বেশ মনোযোগ সহকারে বইটা পড়ছিল। এমন সময় কেউ একজন ফিসফিস করে তাকে ডেকে ওঠে। এই যে মিস, শুনছেন?
মনোযোগে ব্যাঘাত ঘটায় মাহিয়া ভ্রুকুটি করে সামনে তাকায়। দেখতে পায় চশমা পরা একটা ছেলে তার দিকেই তাকিয়ে আছে। মাহিয়াও তার মতোই ফিসফিস করে বলে, জি বলুন। ছেলেটা মাহিয়ার কথায় চমৎকার হাসল। মাহিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই হাসির দিকে। ছেলেটা আগের ন্যায় ফিসফিস করে বলল, আপনি আমাকে আপনার হাতের বইটি দিতে পারবেন প্লিজ? আসলে আমি এই বইটি না পেয়ে অন্যটি পড়ছি। মাহিয়া অবাক হয় ছেলেটার কথায়। বইটা তো শেলফেই ছিল, তাহলে ছেলেটা কেন বলল সে খুঁজে পায়নি। এখন আবার তার কাছ থেকে বইটা নিতে যাচ্ছে, এটা আবার কেমন কথা? মাহিয়া চোখ মুখ শক্ত করে বলল, দেখুন মিস্টার, আমি যেহেতু বইটি আগে নিয়েছি তাই এটা যতক্ষণ পড়া না হচ্ছে ততক্ষণ আপনাকে দিতে পারছি না, সরি। ছেলেটা যেন নাছোড়বান্দা। সে আবারও মাহিয়াকে অনুনয় করতে থাকে বইটার জন্য। মাহিয়া এ পর্যায়ে প্রচুর বিরক্ত হয়। সে বইটা হাতে নিয়ে লাইব্রেরিয়ানের কাছে যায়। বইটা কার্ডে এন্ট্রি করিয়ে সেখান থেকে বেরিয়ে আসে মাহিয়া। করিডোর ধরে হাঁটতে থাকে সে। পেছন থেকে আবারও কারো ডাকের শব্দ ভেসে আসে তার কানে। মাহিয়া এবার চোয়াল শক্ত করে পেছন ফিরে তাকায়। ছেলেটা দৌড়ে মাহিয়ার সামনাসামনি এসে দাঁড়ায়। ছেলেটা তার কাঁধের ব্যাগটাকে হালকা টেনে বলতে থাকে, মিস, আই নো আই এম ইরিটেটিং ইউ, বাট আই রিয়েলি নিড দিস বুক। মাহিয়া এবার আর চুপ থাকতে পারল না। সামান্য বিরক্ত হয়ে বলতে লাগলো, দেখুন মিস্টার, আপনার যদি বইটা এতই প্রয়োজন তাহলে আগে নিলেন না কেন? বইটা তো শেলফেই ছিল, তাই না? ছেলেটা যেন এই কথারই অপেক্ষায় ছিল। সে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, মিস, আপনি ভুল ভাবছেন। আসলে আপনি যখন সেলফের কাছে দাঁড়িয়ে বই খুঁজছিলেন তখনই আমি লাইব্রেরি ঢুকি, আর বইটি আমার নেয়ার আগেই আপনি হাতে নিয়ে নেন, যার জন্য আমি তখন চাইলেও নিতে পারিনি। আসলে আমি বইটির ক্লাইম্যাক্সের জন্য যথেষ্ট উদ্গ্রীব ছিলাম, তাই আপনাকে এতটা বিরক্ত করেছি। এখন আর দরকার নেই আমার, আমি না হয় আপনার পড়ার পরেই পড়ব। আসছি এখন, আল্লাহ হাফেজ। বলেই ছেলেটি আর পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যায়। এদিকে মাহিয়া এখনও সেখানটাই দাঁড়িয়ে ভাবছে, সে কি একটু বেশি কঠোর হয়ে গেল? এমনিতেও এই বইটি তার পছন্দের ছিল না। সে চাইলেই তো পারতো ছেলেটাকে বইটা দিয়ে দিতে, কিন্তু সে কি করলো? নিজের সোকল্ড ইগোর জন্য এতটা কঠোর বিহেভ করলো। মাহিয়ার প্রচুর গিল্টি ফিল হচ্ছে। সে আর কিছু না ভেবে এক প্রকার ছুটে যায় ছেলেটাকে খুঁজতে। লাইব্রেরির সরু করিডোর থেকে এদিক ওদিক দেখেও ছেলেটাকে কোথাও পায় নাও। তাই সে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে যেই না হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়তে নেবে, অমনি একজোড়া বলিষ্ঠ হাত তাকে আগলে ধরে। ঘটনার আকস্মিকতায় মাহিয়া চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। বুকটা এখনও দুরু দুরু করে কাঁপছে মাহিয়ার। অর্ধেক ঝুলে থাকা অবস্থায় হুট করে তার কানে আসে একটা নিরেট কণ্ঠস্বর, মিস, আর ইউ ওকে? মাহিয়া তৎক্ষণাৎ চোখ খুলে নিজেকে এমন ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে সেই লাইব্রেরির ছেলেটিকে। সঙ্গে সঙ্গে চোখে মুখে লেপটে যায় একরাশ ইতস্ততা। মাহিয়ার কিছু বলার পূর্বে ছেলেটা আবারও চমৎকার হেসে প্রশ্ন করল, মিস, আপনি কোথাও ব্যথা পেয়েছেন? মাহিয়ার সাথে সাথে মাথা নাড়িয়ে না বোঝায়। কাল বিলম্ব না করে ব্যাগ থেকে উপন্যাসের বইটা বের করে ছেলেটার সামনে এগিয়ে দেয়। অতঃপর স্বাভাবিক ভঙ্গিতে বলতে থাকে, এই নিন আপনার বই, আপনি আগে পড়ুন, তারপর আমাকে দিন। ছেলেটা মাহিয়ার কথায় চোখ শুরু করে তার দিকে তাকায়। শীতল কণ্ঠে বলে ওঠে, কিন্তু আমি তো এখন চাচ্ছি না, আপনার বই আপনি রাখুন, পড়া শেষ হলে আমায় দিন। মাহিয়ার শান্ত থাকা মেজাজটা মুহূর্তেই চটে যায়। এমনিতেই গিল্টিনেসের জন্য মনটা কেমন করছে, তার উপর এই লোকের এমন ভদ্রতার বাণী। মাহিয়া মেকি রাগ দেখিয়ে বলে, দেখুন, আমার এই বইটা একদম পছন্দ না, আমি জাস্ট টাইম পাসের জন্য নিয়েছিলাম। আপনার যেহেতু প্রয়োজন তাই আপনাকেই দিয়েছি। বলে ছেলেটাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটার হাতে বইটা এক প্রকার জোর করে ধরিয়ে দিয়ে সেখান থেকে গটগট পায়ে হেঁটে চলে আসে। অপরদিকে মাহিয়ার চলে যাওয়ার পানে তাকিয়ে ছেলেটা মুচকি হাসে। মনে মনে বলে বসে, বেলা ইন্টারেস্টিং তো। বয়ে যায়, গোধূলির মেঘ সীমানায়, ধূম্র মৌন সাজে, নিত্য নব দিবসের মৃত্যু ঘণ্টা বাজে। এই মুহূর্তে কথাটা কেমন যেন অদ্ভুত ভালো লাগছে অরিনের কাছে।
গোধূলি লগ্নে দূর আকাশের পানে দৃষ্টি রেখে উপরোক্ত কথাটা হঠাৎই মনে পড়ে যায় তার। আজ সকাল থেকে মনটা বেশ ফুরফুরে, আর হবে নাই বা কেন। আজ যে রোদ ভাই তার প্রশংসা করেছে, কি ছিল সেই প্রশংসার মাঝে? এতগুলো দিন তো সে অনেকের কাছ থেকে এমন টুকটাক কিংবা আরও বেশি প্রশংসা পেয়েছে, কিন্তু আজকের মতো এতটা খুশি কখনো হয়নিও। পরক্ষণে অরিন মনে মনে ভাবছে, ভালোবাসা কি তাহলে এমনই হয়? পছন্দের মানুষটার সামান্য একটু প্রশংসাও এতটা খুশির কারণ হতে পারে? কথাগুলো ভাবা মাত্রই মুখে এক চিলটা হাসি ফুটে ওঠে তার। এই মুহূর্তে তার খুব করে ইচ্ছে করছে পৃথিবীর সকলকে চিৎকার করে বলতে যে আজ তার পছন্দের মানুষটা তার প্রশংসা করেছে। অরিন এবার মনে মনে এক অদ্ভুত দোয়া করে বসল। রোদ ভাই, আমি মন থেকে চাইব আপনার এমন হাজারো প্রশংসার দাবিদার যেন সারা জীবন কেবলমাত্র আমিই থাকি। সত্যি সত্যি এমনটা হবে তো রোদ ভাই? মনের মাঝে জেগে ওঠা শেষোক্ত হঠাৎ প্রশ্নে আবারও মুখে আধার নেমে আসে অরিনের। ভাবতে থাকে, এতটা ভালোবাসার ফল কি আদৌ মিলবে, নাকি আবার এই ভালোবাসা একতরফার খেতাব পেয়ে যাবে? আচ্ছা, এমনটা যদি কখনো না চাইতো হয়ে যায়, তাহলে আমি আদৌ সহ্য করতে পারবো তো? মুহূর্তেই মনের মাঝে এক অশান্ত ঝড় বয়ে যায় অরিনের। যদি মনে ওঠা প্রশ্নগুলোর একটাও সত্যি হয়ে যায়, তখন কিভাবে নিজেকে সামলাবে সে? কিভাবে ভুলবে তার প্রথম প্রণয়কে? এরূপ চিন্তাধারার মাঝে অরিন মনে মনে এক অদ্ভুত পরিকল্পনা করে নেয়। ভেবে নেয় তার আগামীতে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া উচিত। ভাবনা শেষ হতেই এবার যেন অরিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, মুখে টানে এক বিজয়ী হাসি। শফিক, আপনি পেশেন্টদের সকল ডিটেলস নিয়ে আমায় ইনফর্ম করবেন। ওয়েট আ মিনিট, তার বাড়ির কেউ এসছে তার সাথে? রৌদ্রের করা প্রশ্নের জবাবে হ্যাঁ বোধক সম্মতিতে মাথা নাড়ায় ওয়ার্ড বয় শফিক। পরক্ষণে বলে ওঠে, স্যার, 203 নম্বর রুমের পেশেন্টের সাথে শুধুমাত্র একজন এসেছে, হয়তো তার নিকটাত্মীয় হবে। রুদ্র তার হাঁটা থামিয়ে ওয়ার্ড বয়ের দিকে তাকায়, স্বাভাবিক কণ্ঠে বলে, ওকে দেন, তাকে আমার কেবিনে পাঠিয়ে দাও। ওয়ার্ড বয়ের সাথে কথা শেষ করেই রুদ্র তার জন্য বরাদ্দকৃত কেবিনে ঢুকে পড়ে। কেবিনে ঢুকবার পরে মিসেস মৌটুফি হায়দারকে নিজের কেবিনে দেখে মুহূর্তেই মেজাজ বিগড়ে যায় রৌদ্রের। এই মেয়েটাকে তার একদমই সহ্য হয় না। একটু সুযোগ পেলেই চলে আসে তার কেবিনে আর নিজের মতো করে রাজ্যের বকবক জুড়ে বসে। আচ্ছা, রৌদ্র যে তাকে পছন্দ করে না, এক প্রকার ইগনোর করে যখন, তখন সে কি এটা বোঝে না? নাকি সবটা বোঝবার পরও এমন ছ্যাবলামো করে মেয়ে? একটু কি সেলফ রেসপেক্ট নেই তার মাঝে? এসব ভাবনার শেষে ফোঁস করে নিঃশ্বাস ফেলে রৌদ্র। চোয়াল শক্ত করে এগিয়ে যায় নিজ আসনে। মিস মৌটুফি রৌদ্রের উপস্থিতি টের পেতেই রৌদ্রের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আজকেও তার পরনে শর্ট টপস অ্যান্ড হাঁটু অব্দি স্কার্ট। তিনি যেন রৌদ্রের সামনে নিজেকে আরও আবেদনময়ী করে তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। রৌদ্র সেদিকে কোনো রকম পাত্তা না দিয়ে চোয়াল শক্ত রেখে বিরক্ত গলায় বলে ওঠে, কি ব্যাপার মিস মৌটুসি, আপনি হঠাৎ এখানে যান? রৌদ্রের কথায় মৌটুসি এবার মুচকি হাসল। পায়ে হিল জুতোর ঠকঠক আওয়াজ তুলে এগিয়ে আসে রৌদ্রের প্রায় অনেকটা সন্নিকটে। এক হাত উঁচিয়ে যেই না রৌদ্রের কাঁধে রাখতে যাবে, অমনি রৌদ্র তার চেয়ার ছেড়ে উঠে অন্যদিকে দাঁড়ায়। চোখে একরাশ রাগ আর বিরক্তি নিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, হোয়াট দ্য হেল ইজ দিস মৌটুসি? এই মুহূর্তে ঠিক কি করতে চাচ্ছিলেন আপনি? আমাকে টাচ করবার অনুমতি কে দিল আপনাকে? মৌটুসি রৌদ্রের আকস্মিক রেগে যাওয়ায় এক প্রকার ভেবাচাকা খেয়েছে। আমতামতা করে নিজের সাফাই দেওয়ার সুরে বলে, মিস্টার রৌদ্র, দিস ইজ কোয়াইট নর্মাল বিটুইন কলিগস, রাইট? আমি তো জাস্ট ক্যাজুয়ালি আপনাকে টাচ করছিলাম। মৌটুসির কোনো কথাই যেন রৌদ্রের পছন্দ হলো না। সে গলায় আগের ন্যায় কর্কশ কণ্ঠ বিরাজ রেখে বলল, সেটা আপনার কাছে ক্যাজুয়াল হলেও আমার কাছে নয়। কথাগুলো এক নিঃশ্বাসে বলে কিছুটা দম নেয় রৌদ্র। অতপর কয়েক পল বাদেই প্যান্টের পকেটে দুহাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, অ্যান্ড ওয়ান মোর থিং মিস মৌটুসি, আজকের পর থেকে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া যখন তখন আমার কেবিনে আসবেন না। নো প্লিজ লিভ। রৌদ্রের প্রতিটি কথা যেন মৌটুসির গায়ে কাঁটার নেই বিঁধল। সে উত্তেজিত গলায় বলে বসে, রৌদ্র, আপনি এবার কিন্তু আমায় অপমান করছেন। রৌদ্র তার কথায় শ্লেষাত্মক হাসল। নিরেট কণ্ঠে বলল, আপনার যেটা ইচ্ছে ভেবে নিজেকে সন্তুষ্ট করতে পারেন।
এতে আমার কিছুই করার নেই। আপনার কথা শেষ হলে এবার আপনি আসতে পারেন। মৌটুসী রুদ্রের কথা শেষ হওয়া মাত্র তার দিকে বিক্ষুব্ধ নজরে তাকায়। অতপর কিছুক্ষণ কটমট করে তাকিয়ে থেকে ধূপধাপ পা ফেলে বের হয়ে যায় কেবিন থেকে। যাওয়ার আগে অবশ্য নিজের আগের বহিঃপ্রকাশ হিসেবে কেবিনের দরজাটা সজোরে লাগাতে ভুলল না সে। রুদ্র সেদিকে একেবারেই ভ্রুক্ষেপহীন। সে ব্যস্ত তার হাতে থাকা ফাইলগুলো চেক করতে। আহি, একটা মিনিট দাঁড়া প্লিজ। আমি মেবি ওই দোকানটায় আমার ব্যাগটা রেখে এসেছি। তুই এখানে একটুখানি অপেক্ষা কর প্লিজ। আমি এই যাব আর আসবো। মাহিয়ার কথায় কপাল কুচকে এক আকাশ সম বিরক্তি প্রকাশ করে আহিয়া। মুখে কারান্ত শব্দ করে বলে ওঠে, আচ্ছা তুই কি বলতো মাহি, প্রথম প্রথম তো শপিং মলে আসতেই জানি না, এরপর যখন এত করে বলার পর আসলি তো আসলি, কেনাকাটায় আমার চেয়েও একদম এগিয়ে গেলি। আমার মাত্র 2টো শপিং ব্যাগ হলো আর তোর হলো 3টে। তোর ধারণা আছে তুই ঠিক কতক্ষণ যাবৎ কেনাকাটা করেছিস? পাক্কা গুনে গুনে 3 ঘন্টা। এখন বের হব আর তুই বলছিস ব্যাগ ফেলে এসেছিস? লাইক সিরিয়াসলি? আহিয়ার এত এত অভিযোগে মুখটা কাঁচুমাচু করে নেয় মাহিয়া। ঠোঁট উল্টে বলে, এমন করছিস কেন আহি? কেনাকাটা করতে এলে একটু একটু লাগতে হবে তাই না? আর তাছাড়া ব্যাগটা তো আমি ইচ্ছে করে ফেলে আসিনি বল, জাস্ট ভুল করে তাড়াহুড়ো করে চলে এসেছি, একটুও খেয়াল করিনি। আহিয়া এবার বিরক্ত হয়ে বলল, হয়েছে, থামুন এবার, আর ন্যাকামো করতে হবে না আপনার। যান তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসুন ব্যাগ। আমি কিন্তু মোটেও যেতে পারবো না, আমি এখন বড্ড ক্লান্ত। তুই যা, আমি ওইদিকে রেস্টুরেন্টেই বসছি। মাহিয়া বোনের কথায় মুচকি হাসে। উচ্ছ্বসিত হয়ে বোনের গাল টেনে বলে, থ্যাঙ্কস সোনা, তুই গিয়ে বস, আমি জাস্ট যাব আর আসবো। বলে এসকেলেটর দিয়ে উপরে উঠে চলে যায় তখনকার কেনাকাটা করা দোকানটাতে। আর অন্যদিকে আহিয়াও গিয়ে বসে পড়ে রেস্টুরেন্টের একটা ফাঁকা টেবিলে। কয়েক মিনিট পর ওয়েটার আসলেই একটা কোল্ড কফি অর্ডার দিয়ে ব্যাগ থেকে নিজের ফোন বের করে ফেসবুক স্ক্রল করতে থাকে। প্রায় মিনিট 5 পর ওয়েটার এসে কোল্ড কফি দিয়ে যায় আহিয়াকে। আহিয়াও ফোনে নজর রেখে সিপ নিতে থাকে কফির। তার ঠিক পরপরই একজন আগন্তুক এসে দাঁড়ায় ঠিক আহিয়ার সামনে। আহিয়া প্রথমে খেয়াল না করাই আগন্তুক এবার হালকা গলা খাঁকারি দেয়। আহিয়াও কফি থেকে সিপ নেওয়া বন্ধ করে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, কি? আহিয়ার এরূপ কথায় আগন্তুকের হাসি মুখটা সহসাই ধমকে যায়। ভ্রুকুটি করে তাকায় আহিয়ার পানে, বলে, মিস, আমাকে চিনতে পারেননি? আহিয়া অবাক চোখে তাকিয়ে রয় আগন্তুকের দিকে। অবাক কণ্ঠে বলে ওঠে, আমার কি আপনাকে চেনার কথা ছিল? আগন্তুক এবার কিছুটা অপ্রস্তুত হয়। চোখে চশমাটা হাতে নিয়ে বলে ওঠে, স্ট্রেঞ্জ, গতকাল দেখা হলো আর আজকেই ভুলে গেলেন? আহিয়া হাতের কফিটা শব্দ করে টেবিলের উপর রাখে। বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, দেখুন মিস্টার, আমার মনে হয় না আমি আদৌ কখনো আপনাকে দেখেছি। আর রইলো বাকি ভোলার কথা, যাকে কখনো দেখিনি তাকে ভুলবো কিভাবে বলুন তো? আগন্তুক মনে মনে অপমানিত বোধ করে, তবু বাইরে থেকে স্বাভাবিক থেকে বলল, ঠিক আছে, ফাইন, চিনতে হবে না আমায়। আমি আসলে আপনাকে দেখে ভাবলাম গতকালের বইটা না হয় এখনই ফেরত দিয়ে দিই, কেননা আমার পড়া শেষ। বলে কাঁধে থাকা ব্যাগটা থেকে সেদিনের বইটা বের করে সামনে ধরে অরিনের এবং বলে, কি হলো, নিন ধরুন। আহিয়া ভড়কে যায় আগন্তুকের হাতে বইটা দেখে। এই মুহূর্তে তার কাছে আগন্তুকটাকে হাফ মেন্টাল বই আর কিছুই মনে হচ্ছে না। সেবার খিটখিটে মেজাজে বলে, কি সমস্যা আপনার? তখন থেকে বলেই যাচ্ছি আপনাকে আমি চিনি না এবং কোনোদিন দেখিনি অবধি, তারপরও আপনি এটা সেটা বলেই যাচ্ছেন। আবার এখন বই নামক নতুন আরেক কাহিনী জুড়ে বসেছেন। বলছি, সুন্দর মেয়ে মানুষ দেখলে কি তাদের সাথে ভিন্ন অজুহাতে দেখিয়ে কথা বলতেই হবে? আগন্তুক আহিয়ার এরূপ কথায় যার পরও নয় অবাক হয়। ভ্রুকুঞ্চন করে বলে ওঠে, মিস, আপনি সুন্দরী, কিন্তু এতটাও সুন্দরী নন যে আপনার সাথে অজুহাত দিয়ে আমার কথা বলতে হবে। আমি অতটাও এক্সপেক্টেবল নই। আহিয়া তার কথায় চূড়ান্ত পর্যায়ে অপমানিত বোধ করে। ক্ষেপে গিয়ে বলে ওঠে, এই এই কি বললেন আপনি? আমি অতটাও সুন্দরী নই মানে? আপনার কি চোখ আছে? আরে আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি তো আর 4 চোখ ছাড়া দেখতেই পারেন না। আহিয়ার কথায় আগন্তুক যেন আরো উত্তেজিত হয়ে বলতে লাগলো, এই যে মিস, কি বলছেন আপনি? খেয়াল আছে সেদিকে? আমি 4 চোখ ছাড়া দেখতে পারি না মানে? মানুষের কি 4 চোখ হয়? আহিয়া কৌতুকের কণ্ঠে বলে ওঠে, না, স্বাভাবিক
মানুষদের চার চোখ হয় না, তবে কিছু কিছু মানুষের আবার চার চোখ ছাড়া চলেই না। এই ধরুন না, আপনিই সেই কিছু কিছু মানুষের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ প্রদত্ত আপনার চোখ দুটি আর চশমা প্রদত্ত দুটি তো হলো না, টোটাল 4টি। আগন্তুক হতবিহ্বল হয়ে যায় আহিয়ার কথায়। হতবাক নয়নে তার দিকে তাকিয়ে বলে, হোয়াট আর ইউ জোকস? আই থিঙ্ক আপনার মাথার দু একটা স্ক্রু নিশ্চয়ই ঢিলা হয়ে গেছে। আহিয়ার জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতন উপক্রম হলো কথাটা। সে বিক্ষিপ্ত হয়ে বলল, মাইন্ড ইয়োর টাং মিস্টার, আমার মোটেও এমন কোনো সমস্যা নেই। আগন্তুক আর আহিয়ার এহেন বাক বিতণ্ডায় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, কি হচ্ছে এখানে? আহিয়া এবং আগন্তুক দুজনেই কথার উৎসের দিকে নজর দেয়। আর সাথে সাথে আগন্তুক হতবুদ্ধি হয়ে একবার আহিয়ার দিকে তো আরেকবার মাহিয়ার দিকে তাকায়। তৎক্ষণাৎ বিস্ফোরক কণ্ঠে বলে বসে, ইয়া খোদা, এরা দুজনেই দেখি জমজ। তার কথা শেষ হওয়া মাত্রই অপর পাশ থেকে দুবোন একসঙ্গে বলে ওঠে, হোয়াট? কথায় আছে এই ইহলোকে এমন অনেক সৌন্দর্যই আছে যা কিনা মানুষকে বরাবরই মুগ্ধ করতে যথেষ্ট। তার মধ্যে একই রকম দেখতে মানুষগুলো যেন পৃথিবীর সেই সকল সৌন্দর্যের একটা। এই মুহূর্তে আগন্তুকটার কাছেও আহিয়া আর মাহিয়াকে মনোমুগ্ধকর ঠেকেছে। আগন্তুক খেয়াল করলো দুজনকে দেখতে একেবারে একই রকম লাগে। সেম গায়ের রং, সমান উচ্চতা, এমনকি ড্রেস আপ হতে হেয়ার স্টাইল পর্যন্ত একই রকম দুজনের। আগন্তুক এতক্ষণে সবটা উপলব্ধি করতে পারলো যে কেন মেয়েটা তাকে অচেনা বলছিল। ওর হয়তো অপর মেয়েটার সাথে দেখা হয়েছিল সেদিন। আগন্তুক ছেলেটার চোখের চশমাটা ঠিক করে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনারা জমজ। মাহিয়া এখনও সবটা বুঝে উঠতে পারছে না এখানে আসলে হচ্ছেটা কি। সেবার মুখ খুলল, আগন্তুকের উদ্দেশ্যে বলল, এই, আপনি সেই না যার সাথে গতকাল লাইব্রেরিতে আমার দেখা হয়েছিল? মাহিয়ার কথায় ছেলেটা যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক, মেয়েটা তবে তাকে ভুলেনি। সে আহিয়ার দিকে একবার আর চোখে তাকিয়ে বলল, আমি সেই। আসলে আমি জানতাম না আপনারা টুইন্স। আমি একটা কাজে এদিক দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই রেস্টুরেন্টের ওপাশ থেকে আপনার মতো দেখতে ওনাকে দেখে ভেবেছিলাম আপনি ওনার মতো। তাই তো ভাবলাম বইটা যেহেতু পড়া শেষ সেহেতু আপনাকে এখানেই দিয়ে দিই। কিন্তু এখানে আসার পর আপনার বোনের সাথে মেশার দুজনের কথোপকথনে আহিয়ার এতক্ষণে সবটা বোধগম্য হয়। সে বুঝতে পারে এতক্ষণ ছেলেটা তাকে মাহিয়া ভেবেই সবটা বলেছে। মনে মনে কিছুটা লজ্জিত বোধ করেও। আর চোখে একবার আগন্তুকের দিকে তাকাতে দুজনের একসঙ্গে চোখাচোখি হয়। আহিয়া হকচকিয়ে যায়, তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে। আগন্তুক সেদিকে এক পলক তাকিয়ে মুচকি হাসে, পরক্ষণে স্বাভাবিক করে নেয় মুখভঙ্গি। মাহিয়া আগন্তুকের কাছে সবটা শোনার পর খিলখিলিয়ে হেসে ওঠে, বলে, তাই তো বলি আহি কেন এতটা রাগ দেখাচ্ছিল। আসলে আহি সচরাচর এমনটাই করে। অবশ্য হয়তো আপনার নিজ থেকে কথা বলতে আশাটা স্বাভাবিক নিতে পারেনি, তাই এমনটা করেছে। মনে কষ্ট নেবেন না প্লিজ। আগন্তুক শ্লেষ হাসে, আঙুলের ডগার সাহায্যে কপাল চুলকে আর চোখে তাকায় আহিয়ার পানে, বলে, আরে না, সমস্যা নেই, ওটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে তো এখনও ঠিকঠাক পরিচিত হলাম না। আমি শাহানুর ইফতি, আর আপনারা? মাহিয়া স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, আমি মাহিয়া এরশান আর ও আহিরা এরশান। মাহিয়ার মুখে তাদের পদবীর নাম শুনে কিছুটা ভরকায় ইফতি। চোখ সরু রেখে জিজ্ঞেস করে, এসান, আপনারা এসান পরিবারের? মাহি এবং আহি দুজনেই অবাক হয় এমন বাক্যে। মাহি অবাক কণ্ঠে বলে, হ্যাঁ, তো আপনি কি আমাদের পরিবারকে চিনেন? ইফতি এখন অনুভূতি শূন্য চোখে তাদের দিকেই তাকিয়ে রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করে, জনাব কবির এহসান, উনি আপনাদের কি হন? আহিয়া তার কথার প্রত্যুত্তরে তৎক্ষণাৎ জবাব দেয়, আমাদের বড় আব্বু তিনি। কিন্তু আপনি কিভাবে জানলেন বড় আব্বুকে? আপনি কি তাকে আগে থেকে জানেন? ইফতি সাথে সাথে চোখ বন্ধ করে নেয়, বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে, বিড়বিড় করে বলতে থাকে, তাকে আমি কি করে ভুলি? মাহিয়া ও আহিয়া দুজনেই ইফতির কর্মকাণ্ডে ভ্রু কুঁচকায়। মাহিয়া গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, জি,
কি বলেন আপনি? ইফতি হকচকায় আশেপাশে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার লক্ষ্যে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, ও না, তেমন কিছু না। আসলে ব্যবসায়িক পারপাসে ওনার বেশ নামডাক শুনেছি, তাই আর কি। আহিয়ার কাছে যেন ইফতির কথা বিশ্বাসযোগ্য মনে হলো না। সে ভ্রু কুঞ্চন করে বলে, ব্যাস এতটুকুই? ইফতি নিজেকে স্বাভাবিক রেখে বলে ওঠে, মিস আহি, এতটুকুই। আচ্ছা, আজ আমি আসছি, আমার কিছু জরুরি কাজ আছে। নাইস টু মিট বোথ অফ ইউ। বলে এক প্রকার হন্তদন্ত হয়ে চলে যায় আহি মাহির সামনে থেকে। ইফতির চলে যাওয়ার পানে তাকিয়ে আহিয়া গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, এই ছেলেটা হঠাৎ বড় আব্বুর কথা শুনে এমন অদ্ভুত বিহেভ করলো কেন? আই থিঙ্ক সামথিং ইজ ফিশি। আহির কথা শুনে মাহি বিরক্তির সঙ্গে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, খ্যাক খ্যাক করে বলে, তুই আর তোর গোয়েন্দাগিরি দুটোই সাধারণের জন্য বিপজ্জনক। ও তো বললো ওই বিজনেস পারপাসে চিনে বড় আপুকে, তারপরও ওর প্রতি সন্দেহ করাটা নিতান্তই বোকামি। মাহির মুখে ইফতিকে নিয়ে তরফদারিটা মোটেও পছন্দ হলো না আহির। সে সন্দেহপ্রবণ কণ্ঠে জিজ্ঞেস করে, ওয়েট আ সেকেন্ড, তুই কেন এই ছেলের এতক্ষণ পক্ষ টানছিস? পরক্ষণে দুহাত ভাঁজ করে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কাহিনী কি খুলে বল। মাহিয়া ভরকে যায়, আমতামতা করে বলে, কি যাতা বলছিস? আমি কেন তার পক্ষে নিতে যাব? আমি তো জাস্ট এমনিতেই বললাম। শিওর? শিওর। চল এখন বাড়িতে যাওয়া যাক। বলেই দু বোন চলে যায় বাড়ির উদ্দেশ্যে। আম্মু প্লিজ, আমি জাস্ট যাব আর আসবো। তাছাড়া এখান থেকে ফারিয়ার বাসা মাত্র 10 মিনিটের পথ। হ্যানাও তো আসবে। এখন আমি যদি না যাই ওরা সত্যি অনেক রাগ করবে। রাফিয়া বেগমকে অরিনের এত শত বোঝানোতে আদৌ কোনো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। রাফিয়া বেগম ড্রেসিং টেবিলের সামনে বসে আপন মনে চুলে তেল দিয়ে যাচ্ছে। অরিন ফোঁস করে নিঃশ্বাস ফেলে, ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে ধুম করে পেছন থেকে জড়িয়ে ধরে রাফিয়া বেগমকে আহ্লাদি স্বরে বলতে থাকে, আম্মু, আজকে ফারিয়ার ছোট্ট ভাতিজার জন্মদিন। মেয়েটা সেই কবে থেকে আমাকে ইনভাইট করে রেখেছিল। তাছাড়া হ্যানাও আসছে সেখানে। এখন যদি আমি না যাই তাহলে ফারিয়া তো কষ্ট পাবে, তাই না বলো? প্লিজ একটু যেতে দাও, কথা দিচ্ছি রাত 8টার মধ্যে ফিরে আসবো। রাফিয়া বেগম অরিনের কাণ্ডে মৃদু হাসে, তবু চিন্তিত কণ্ঠে বলে, দেখ অরিন, তোকে আমি যেতে না করছি না, কিন্তু দিনকালের যে অবস্থা, কি করে তোকে একা পাই বলতো? অরিন মায়ের কথায় চিন্তা রেশ বেশ বুঝতে পারে। সে আশ্বাস দেওয়ার সুরে বলে, হামু, এখান থেকে কাছেই তো। আচ্ছা, তবুও যদি তোমার আমাকে নিয়ে চিন্তা হয় তাহলে আমি না হয় ড্রাইভার চাচুকে নিয়ে যাচ্ছি। রাফিয়া বেগম সম্পূর্ণ আশ্বস্ত হতে পারলেন না তবুও, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে আর নাও করতে পারলেন না তিনি। অতঃপর একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলেন, ঠিক আছে, যাও তবে, কিন্তু 8টার মধ্যে আমি যেন তোমাকে বাড়িতেই পাই, ওকে? অরিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের গালে শব্দ করে চুমু খায়। উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, হামু, ইউ আর দ্য বেস্ট। রাফিয়া বেগম মেয়ের আহ্লাদীপনায় মুচকি হাসলেন, বললেন, হয়েছে, থামো এবার, যাও রেডি হতে, আর সাবধানে যেও, কেমন? অরিনও মায়ের কথায় সম্মতি জানিয়ে এক ছুটে চলে যায় নিজের রুমে। এদিকে রাফিয়া বেগম মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলেন, ফাঁকলি একটা। স্যার, আসবো? ওয়ার্ড বয় ডাকে হাতের ফাইল হতে দৃষ্টি সরিয়ে সেদিকে তাকায় রৌদ্র। গম্ভীর কণ্ঠে বলে, আসুন। ওয়ার্ড বয় অনুমতি পেয়ে কেবিনে প্রবেশ করে। তাড়াহুড়ো ভঙ্গিতে বলেন, স্যার, ইমার্জেন্সি একটা কেস চলে এসেছে। রৌদ্র তার কথায় ভ্রু কুঞ্চন করে, গম্ভীর থেকেই বলে ওঠে, মানে কে সে? আর তাছাড়া আমার ডিউটি টাইমও তো ওভার। জি স্যার, কিন্তু সারোয়ার স্যার আরেকটা কেসে আটকে থাকায় ইমার্জেন্সি কেসটি টেক ওভার করতে পারছেন না। আপনি যদি একটু দেখতেন। রৌদ্র তৎক্ষণাৎ ভ্রু শিথিল করে নেয়, চেয়ারের গা থেকে অ্যাপ্রনটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়, স্টেথোস্কোপটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। ওয়ার্ড বয়ও পিছু পিছু ছুটে তার। সরু করিডোর দিয়ে হেঁটে চলে আসি ইমার্জেন্সি পেশেন্টের কামরায় প্রবেশ করতেই পা দুটো থমকে দাঁড়ায় রৌদ্রের। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে বেডের পাশে বসে থাকা ফুপিয়ে কান্নারত রমণীর দিকে। এই মুহূর্তে যেন নিজের চোখ দুটোকেও বিশ্বাস হচ্ছে না তার। রুদ্রকে দেখতে পেয়ে রুমে থাকা এক তরুণ ছুটে আসে তার নিকট, ধরে আসা গলায় বলতে লাগলো,
ডক্টর প্লিজ তাড়াতাড়ি আমার আব্বুকে দেখুন। বাকিটা বলার আগেই তরুণের গলায় আটকে যায় অশ্রুধারা। চোখ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা নোনতা জল। তরুণের কথায় সম্বিত ফিরে পায় রৌদ্র। খেয়াল করে তরুণের দিকে, যে কিনা এই মুহূর্তে তার সামনে নিজের অশ্রুকণা লুকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রৌদ্র তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করার নাই বলে ওঠে, ডোন্ট ওয়ারি, আমি দেখছি। বলে দ্রুত কদমে চলে আসে পেশেন্টের কাছে। রৌদ্রকে বেডের পাশে দাঁড়াতে দেখে এক তরুণী এসে ফুপিয়ে কাঁদতে থাকা রমণীর মাথায় আলতো হাত বুলিয়ে বলতে থাকে, প্লিজ আম্মু এবার ওঠো, ডাক্তারকে দেখতে দাও আব্বুকে। রমণীটা তৎক্ষণাৎ মাথা উঁচিয়ে তার ফোলা ফোলা নেত্রদয় তাক করে রৌদ্রের পানে বসা ছেড়ে উঠে রৌদ্রের হাত দুটোকে নিজ হাতের মুঠোয় নিয়ে ছলো ছলো নয়নে ভেঙে যাওয়া গলায় বলে, বাবা তুমি আমার স্বামীকে বাঁচাও, ও ছাড়া যে আমি একেবারেই নিঃস্ব পরাস্ত। কথাটা শেষ হতেই আবারও হু হু করে কেঁদে ওঠেন তিনি। মহিলাটার এমন অবস্থা দেখে রৌদ্রের বুকটা যেন ফেটে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে মহিলাটার হাতের মুঠো হতে নিজ হাত ছাড়িয়ে আলতো করে চোখ বেয়ে আসা অশ্রুকণাগুলো সযত্নে মুছে দেয়। মহিলাটা এক দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। কেন জানি তার মনে হচ্ছে সে এই ছেলেটাকে বড্ড চেনে। মহিলাটা নিজ ধ্যানে তদ্বির থাকা অবস্থায় তার কানে আসে এক মায়া ভরা আশ্বাস দেওয়া সুর, কিছু হবে না আঙ্কেলের, আমি আছি তো। আপনি শুধু তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। কি ছিল রৌদ্রের আশ্বাসে? মহিলাটার সকল কান্নাই যেন এক মুহূর্তে ছুটে পালালো এই আশ্বাস শুনে। মনে জাগলো এক অপার বিশ্বাস, তার স্বামীর কিচ্ছু হবে না। মহিলাটা রৌদ্রের কথায় মাথা নাড়িয়ে সেখান থেকে সরে আসে। রৌদ্র যথারীতি চেক করতে থাকে রোগীকে। বেশ কিছুক্ষণ নিরীক্ষার পর ওয়ার্ড বয়কে আদেশের সুরে বলল, ওনাকে আইসিইউতে শিফট করো কুইকলি। ওয়ার্ড বয় রৌদ্রের আদেশ পাওয়া মাত্রই ছুটে যায় সেদিকে। রৌদ্র কেবিন থেকে বের হয়। তাকে দেখা মাত্রই তরুণটি ছুটে আসে তার কাছে। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, ডক্টর আব্বু কেমন আছে? এভরিথিং ওকে? রৌদ্র কোনো রূপ ভনিতা ছাড়াই বলে ওঠে, আপনার আব্বুর হার্ট অ্যাটাক হয়েছে, আরও কিছু জরুরি পরীক্ষা করে তারপর দেখতে হবে তার অপারেশন করা লাগবে কিনা। আপনি একটি কাজ করুন, তার বিগত সকল মেডিকেল রিপোর্টস কালেক্ট করুন। আমার আগে ওনার সকল মেডিকেল হিস্ট্রি জানার প্রয়োজন। তরুণটার যেন এই মুহূর্তে বাক শক্তি লোপ পেয়েছে। তার গলা থেকে একটা শব্দও বের হচ্ছে না। সে নির্বাক হয়ে তাকিয়ে আছে রৌদ্রের দিকে। রৌদ্র যেন ছেলেটার মনের অবস্থা বুঝল, কাঁধে হাত রেখে আশ্বস্ত করল, চিন্তা করো না, নিজেকে সামলাও। এই মুহূর্তে তোমার নিজে ভেঙে পড়ার থেকে ফ্যামিলিকে আগলে রাখাটা জরুরি। তরুণটা কি বুঝলো? সে তো কোনো রকমে নিজেকে সামলিয়ে মাথা ঝাঁকালো। রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে চলে গেল সেখান থেকে। তরুণটা রৌদ্রের চলে যেতেই নিজের শার্টের হাতা দিয়ে চোখগুলো মুছে নিল। গলা সামান্য খাঁকারি দিয়ে স্বাভাবিক করল কণ্ঠ। পেছন ফিরে চিন্তিত মা বোনের মুখশ্রীর দিকে তাকিয়ে রইল কিয়ৎকাল। পরক্ষণে মনে মনে মহান রবের নিকট আর যে জানিয়ে বলতে লাগলো, ইয়া রহমানুর রাহিম, আমার জীবনের দেওয়া একটিমাত্র ভালো কাজের ওসিলায় হলো আপনি আমার বাবাকে সুস্থ করে দিন আমাদের বটবৃক্ষকে। কখন যে তরুণের চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু বেয়ে পড়ল তা মোটেও টের পেল না সে। আবারও চোখ দুটা মুছিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মহিলাটা কিছু বলার পূর্বেই ছেলেটা তাকে বুকে জড়িয়ে ধরে। মাথায় আলতো হাত বুলিয়ে বলতে থাকে, আব্বু হার্ট অ্যাটাক করেছে মা। কথাটা মহিলাটার কর্ণগোচর হওয়া মাত্রই তিনি ছেলের পিঠ খামচে ধরে হাওয়া করে কাঁদতে শুরু করে। ছেলেটা একাধারে তার মাকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু এতে কাজ হলে তো। ইতিমধ্যে ছেলেটার বোনও কাঁদতে শুরু করে বাবার খবর শুনে। ছেলেটা আদরের বোনের কান্নার শব্দ পেয়ে এক হাত বাড়িয়ে বুকে সযত্নে চেপে ধরে বোনকে। অতঃপর জলে টৈটুম্বর নয়নে আশ্বাস দিতে থাকে দুজনকে। ডক্টর রুদ্র, আপনার কি মনে হয় অপারেশনটা কি আমাদের করা উচিত? আমার মনে হচ্ছে এই রিস্কটা না নেওয়াই বেটার, কেননা পেশেন্টের ফ্যামিলির মেম্বার তাকে আনতে বেশ সময় লাগিয়ে ফেলেছেন। এই মুহূর্তে ওনার রিকভারি হওয়ার সম্ভাবনা 40%। ইজ দিস সার্কামস্টান্স আই থিঙ্ক উই শুড নট গো হেড ফর দিস অপারেশন। মিটিং রুমে উপস্থিত হয়েছে এখানকার বেশ কিছু বিশেষজ্ঞ। সকলের মাঝে বলা ডক্টর সারওয়ারের কথায় টু শব্দটিও করছে না রৌদ্র। কি বলবে সে? ওনার সব কথাই তো সত্যি।
এই অপারেশনটা যদি বিফল হয় তাহলে একজন ডাক্তার হিসেবে তার কেরিয়ারে বিরূপ প্রভাব ফেলবে কেসটা। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তাকে এই মানুষটাকে বাঁচাতেই হবে। এই মানুষটার সাথে তার যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক জড়িয়ে আছে।